আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। অনার্স ফার্স্ট ইয়ার এর স্টুডেন্টরা অনলাইন ক্লাসে স্বাগতম। অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্তৃক আয়োজিত এবং আমাকে এই প্যান্ডেমিক সময়ে আমাকে তারা সম্মানিত করেছেন প্রয়োজন এন্ড নন কোঅর্ডিনেট এই কোর্সটা। কিছু কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের পড়ানোর জন্য অথবা তোমাদের জ্ঞান দেওয়ার জন্য অথবা তোমাদের সাথে শেয়ার করার জন্য, যাতে তোমরা একটু মনোবল ফিরে পাও। তোমাদের পরীক্ষা খুললে পরে ইনশাল্লাহ আমরা পরীক্ষা বসবো, তো সেই হিসেবে আর কি পড়াশোনা যেন একটু গতি পায় সেজন্য তাদের এই আয়োজন। তারা চেষ্টা করছেন, আমিও সেই সাথে তাদের সাথে সংযুক্ত চেষ্টা করছি এবং তোমরাও আমাদের এই চেষ্টাকে সফল করো। ওকে, তো আজকে আমাদের লাস্ট ক্লাস, আমার 15 নম্বর ক্লাস এবং আজকে শেষ ক্লাস। আর জুমে ক্লাস আসলে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে আর দেখা হবে না, হয়তো এমনি দেখা হতে পারে। আমি জানি না আমি কতটুকু তোমাদের দিতে পেরেছি, তারপরেও অনেক ব্যস্ততা, এখন ব্যস্ততা নেই, তারপরে ব্যস্ততা আছে। ব্যস্ততার মাঝেও আমি চেষ্টা করেছি। কলেজের ইন্টার প্লাস মাস্টার্স, তারপর অনার্স কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এই ক্লাসগুলি আমাদের নিতে হয়, অনলাইন ক্লাসগুলি ক্লাসে অ্যাটেন্ড করতে হয়। তার মাঝেও আমি চেষ্টা করেছি তোমাদের মানে সারা বাংলাদেশের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের কাছে আমার নিবেদন, তারা আমার এই লেকচার থেকে মানে একটু বারে বারে পড়বা, দেখবে আসলে ইংলিশটা অনেক বেশি সহজ। হ্যাঁ, বাংলার চেয়ে ইংলিশটা অনেক বেশি সহজ। অনেকে হয়তো বলবো যে বাংলাতে কেন লেকচার দিলাম না। তোমরা অনার্সের স্টুডেন্ট, আর বিশেষ করে বায়োলজির স্টুডেন্ট, প্রাণীবিদ্যার স্টুডেন্ট, আমাদের সকল টার্মই কিন্তু আমরা ইংলিশে লিখলে সুবিধা হয়। হ্যাঁ, আর আগেই বলেছি, প্রথম ক্লাস থেকে বলছি যে তোমরা যদি আমার ফিগারটা ইংলিশে যদি মার্কিং করো তাহলে সুবিধা হয়। হ্যাঁ, আবার তোমার প্র্যাকটিক্যালের যে ছবিগুলি আছে সেগুলো তুমি ইংলিশে মার্কিং করো, তাহলে দেখবা যে তোমার লেখার মানটা অনেক বেশি বাড়বে। হাফ করে নম্বরে যদি বাড়ে, অনেক নাম্বার তোমার বেড়ে যাবে। হ্যাঁ, তো তোমরা চেষ্টা করো। আর এখানে আমি তোমাদের বাংলা রাইটারের বই থেকেও কিছুটা কিছুটা মানে বেশি দেওয়ার চেষ্টা করেছি, এবং আমি মেনশন করেছি যে বাংলা রাইটারের বইতে এটা নাই। আসলে পড়াচ্ছি তো অনেকদিন যাবত, মোটামুটি একটা অভিজ্ঞতা আছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমরা ক্লাসে ফেরত যাই, কারণ আজকে যা পড়াবো অনেক বেশি পড়া, তোমরা একটু মনোযোগী হও। আজকে যা পড়াবো তোমাদের বলেছি যে বেলানোক্লোসাসটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এবং একটা বড় কোশ্চেন ইনশাআল্লাহ তোমাদের থাকবে। তো গতদিন পড়িয়েছি আমরা, যা মনে আছে। আজকে কি পড়াবো আমরা সেটা আমরা জানি। আজকে পড়াবো লিঙ্গুলার কিছু পড়বো, তারপরে লিঙ্গুলা কি, ব্র্যাকিওপোডা, এটা হচ্ছে একটা মাইনর ফাইলাম। হ্যাঁ, আর আছে তোমার বুগুলা, অ্যাক্টোপ্রক্টা, লিঙ্গুলা, বুগুলা, অ্যাক্টোপ্রক্টা, ব্র্যাকিওপোডা, এগুলোকে কি বলা হচ্ছে? লোফোফোর বলা হচ্ছে, লোফোফোরেট গ্রুপ। হ্যাঁ, তিনটা মাইনর ফাইলাম মিলে লোফোফোরেট গ্রুপ, কারণ ওদের মাথায় কি লোফোফোর থাকে। লোফোফোর কি, কেমন, এটা আমরা জানবো এই বুগুলা পড়তে গিয়ে। তাহলে লিঙ্গুলার কিছু পড়বো, বুগুলার কিছু পড়বো, আর বেলানোগ্লোসাস থেকে অ্যাফিনিটিস পড়বো, আর টর্নারিয়া লার্ভা পড়বো, ইম্পর্টেন্ট লার্ভা। আমার নাম, আমার পরিচয় তোমরা জানো, তাসলিমা বেগম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জুলজি ডিপার্টমেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ। ওকে, তো আমরা শুরু করতে যাচ্ছি। প্রথম যেটা, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ব্র্যাকিওপোডা। এবং ব্র্যাকিওপোডার খুব সুন্দর একটা প্রাণী হচ্ছে লিঙ্গুলা। না, লিঙ্গুলাটা কেমন? লিঙ্গুলাটা আমরা একটু দেখি, তাহলে হয়তো স্মরণ হবে, বইতে আমরা দেখেছি। দেখো, দুই দিকে, যেমন ঝিনুকের শেলটা কি থাকে, ঝিনুকের শেলটা পাশে থাকে, ল্যাটারালি থাকে, কিন্তু এদের শেল কিন্তু, এবং ঝিনুকের শেল দুটো কিন্তু সমান থাকে। তো এদেরও কিন্তু বাইরের দিকে শক্ত চুন নির্মিত শেল থাকে, কিন্তু এদের শেল পাশের দিকে না, এদের শেল হচ্ছে অঙ্কীয় পৃষ্ঠীয় দিকে, অর্থাৎ এই অঙ্কীয়, আমার এটা অঙ্কীয়, আর পিঠেটা হচ্ছে পৃষ্ঠীয়, এই দিকে থাকে, এবং একটা বড় একটা ছোট, একটার ভেতরে আরেকটা ঢুকে যায়। হ্যাঁ, তো এখানে আমরা দেখি যে কি কি আছে ওকে যদি ডিসেকশন করা হয়, তাহলে ওর ভেতরে দেখো ম্যান্টেল আবরণ থাকে, যেটা আসলে কোথায় থাকে, ঝিনুকে থাকে, তাই না? মোলাস্কা পর্বের প্রাণীতে থাকে। তারপরে এই যে লোফোফোর থাকে, যেটা এরকম উদ্গত হয়ে বাইরে বেরিয়ে আসে। ইন্ট্রো মানে ইন্ট্রোভার্ট, অর্থাৎ মুখের ভিতরে নিতে পারে, আবার বাইরে কি করে বের করতে পারে। হ্যাঁ, এটা মাসেলের সাহায্যে করে। তো এখানে তোমার ডাইজেস্টিভ গ্ল্যান্ড আছে, তারপরে গোনাড আছে, দেখো কি কি আছে।
তারপরে তোমার ডাইজেস্টিভ গ্ল্যান্ডের পরে তোমার ইন্টেস্টাইন আছে, তারপরে পোস্টেরিয়র নিচের দিকে দেখো পোস্টেরিয়র অ্যাডাক্টর মাসেল আর হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাডাক্টর মাসেল। তাহলে এই মাসেল দিয়ে এরা কি থাকে, এই দুইটা জোড়া থাকে। আমরা জানি যে ঝিনুকেও কিন্তু এদিক দিয়ে কবজা থাকে, জোড়া থাকে, মাসেল থাকে দুইটা, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র দুইটা মাসেল থাকে, হ্যাঁ অ্যাডাক্টর মাসেল থাকে। এখানেও দেখা যাচ্ছে যে অ্যাডাক্টর মাসেল থাকে এবং এই যে ভেন্ট্রাল শেলটা এখানে থেকে দেখানো হয়েছে। আর ওর দেহের দুটো পার্ট, একটা হচ্ছে তোমার শেল থাকে, হ্যাঁ, আরেকটা হচ্ছে ওর লম্বা বৃন্তের মতো থাকে এবং কোনো কিছুর সাথেই নিচের অংশ দিয়ে এসে যুক্ত থাকে। এই বৃন্তটাকে বলা হচ্ছে প্যারিসেল। ওকে, তো আমরা মোটামুটি ফিগার দেখে নিলাম, এখন আমরা বৈশিষ্ট্যগুলো একটু পড়ি। ব্র্যাকিওপোডার তো বলা হয়েছে এটা বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, দ্বিপার্শ্বীয় প্রতিসম। তারপরে বলা হয়েছে যে টু সেল লেয়ার টিস্যু এন্ড অর্গান, মোর দেন টু সেল লেয়ার, অর্থাৎ দুই লেয়ারের বেশি এদের দেহটা গঠিত, দুই লেয়ার কোষের বেশি লেয়ার দিয়ে এদের দেহটা গঠিত, টিস্যু এবং অর্গান গুলো এইভাবে গঠিত। বডি ক্যাভিটি হচ্ছে একদম সিলম দিয়ে তৈরি, নট সুডোসিল, মানে কি অপকৃত সিলম না বা সিলম বিহীন না, ওদের বডি ক্যাভিটি হচ্ছে সিলম। এবং ইউ শেপ গার্ড থাকে, গার্ড জিইউটি, গার্ড হচ্ছে তোমার কি পৌষ্টিক নালীকে বোঝানো হয়েছে, যেটা আমরা বলি যে পাকস্থলীর নিচের অংশটাই আসলে অন্ত্র, সেটা হচ্ছে গার্ড বোঝানো হয়েছে। ইউ শেপ থাকে, হ্যাঁ, উইদাউট এন অ্যানাস, হ্যাঁ, অথবা অ্যানাস থাকতে পারে অথবা নাও পারে ব্র্যাকিওপোডার। এখন বডি এনক্লোজড এ পেয়ার অফ শেলস, বলছে বডিটা এক জোড়া শেল দিয়ে তৈরি, ওয়ান ডরসাল এন্ড ওয়ান ভেন্ট্রাল, যেটা একটু আগে আমি বলেছি। হ্যাজ এ নার্ভাস সিস্টেম, একটা নার্ভাস সিস্টেম থাকে এবং এই ইসোফেগাল অর্থাৎ মানে গলবিল যে অন্ননালী যে থাকে, সেই অন্ননালীকে ঘিরে সার্কাম, অন্ননালীকে ঘিরে একটা গ্যাংলিয়নেট রিং থাকে, গলার নিচে অন্ননালীকে ঘিরে একটা রিং এর মতো থাকে। মেয়েরা ওই যে রাবার ব্যান্ড দিয়ে চুল বাঁধে এরকম একটা রিং এর মতো থাকে আর কি, ঠিক আছে। হ্যাজ এ নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেমটা শুধু ওইটুকুই যে অন্ননালীকে ঘিরে থাকে, হ্যাঁ, রিং এর মতো। হ্যাজ এ ট্রু ওপেন সার্কুলেটরি সিস্টেম, বলা হয়েছে উন্মুক্ত রক্ত সংবহন তন্ত্র থাকে, হার্ট একটা থাকে অথবা বেশিও থাকতে পারে। এটা হচ্ছে ব্র্যাকিওপোডা পর্বের প্রাণীতে উপরে কারো একটা থাকে কারো দুইটা থাকে। হ্যাজ নো গ্যাসাস এক্সচেঞ্জ, অর্থাৎ এদের শ্বসনতন্ত্র থাকে না। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার না থাকলে নয় সেটা হচ্ছে লোফোফোর। তো এখানে প্রোডাকশন নরমালি সেক্সুয়াল, বলা হয়েছে যে রিপ্রোডাকশনটা, প্রজননটা হচ্ছে সেক্সুয়াল, হ্যাঁ, এদের কিন্তু এদের ট্রু গোনাড থাকে না, হ্যাঁ, গোনাডের মতোই গণকোরিস্টিক নামক এক ধরনের কোষ থাকে, সেগুলা দিয়ে কি হয়, সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, অর্থাৎ মেল এবং ফিমেল থেকে গ্যামেটটা আসে। তো ফিড, খাবার কি খায়, বলা হচ্ছে পানিতে যে পার্টিকেল গুলা থাকে, ছোট ছোট জৈব কণা থাকে, সেগুলোকে সে খাবার হিসেবে গ্রহণ করে। অল লাইফ ইন ম্যারাইন এনভায়রনমেন্ট, সকল প্রজাতি ব্র্যাকিওপোডার সমুদ্রে বাস করে। উদাহরণ হচ্ছে তোমার লিঙ্গুলা। আমরা মোটামুটি লিঙ্গুলার বাহ্যিক গঠন পড়লাম, অভ্যন্তরীণ গঠনও দেখলাম, এবং ভেতরে দেখো এই যে ফুলের মতো যে এটা লোফোফোর, এটা কি করে, এটা বাইরে বেরিয়ে আসে, এটা বাইরে বেরিয়ে আসে। দুইটা শেল এখানে দেখানো হয়েছে, এটা ডরসাল, এটা হচ্ছে ভেন্ট্রাল। আর এই যে প্যারিসেলটা একটু কেটে দেখানো হয়েছে এখানে, এবং এই নিচের অংশটা বড় থাকে আরো, এটা দিয়ে এরা কোনো কিছুর সাথে যুক্ত থাকে। এখানে এটা হচ্ছে গাট, মানে কি, গাট মানে কি, এটা হচ্ছে ওর অন্ত্র। ওকে, তো মোটামুটি আমরা এটা পড়ে ফেললাম। তো আমরা দ্বিতীয় কোশ্চেনে আসি, সেটা হচ্ছে অ্যাক্টোপ্রোপটা, যেখানে আমরা বুবুলা পড়ি। খুব সুন্দর, কবুতরের যেরকম কি থাকে, কোন কোন কবুতরের মাথার মধ্যে কোরালাইন থাকে, অর্থাৎ একদম ঝুটির মতো, খুব সুন্দর ঝুটির মতো থাকে না, তো ওই অ্যাক্টোপ্রোপটা এরকম ঝুটির মতো থাকে, এটাকে কোরালাইন বলা হচ্ছে। হ্যাঁ, তো এটা প্রাণীটা খুবই সুন্দর, এবং এটা আমি বলি আসলে অনেকে বলছে যে এরকম মানে বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে বিভিন্ন রাইটার বলেছেন, কিন্তু আমি যেটা বলি আমার নিজস্ব সেটা হচ্ছে, আমরা রজনীগন্ধা তো সবাই চিনি, তাই না? রজনীগন্ধার স্টিকটা কেমন, একটু উঠে তারপরে পাতা থেকে, পাতার পাশে পাতা থাকে, পাতা আবার এক কোণা দিয়ে আবার ফুলটা কি হয়, বের হয় রজনীগন্ধার, আবার একটু উঠে আবার এই পাশ দিয়ে বের হয়, মানে একান্ত, এদিক দিয়ে বের হয় এদিক দিয়ে বের হয়, আবার এদিক দিয়ে বের হয় এদিক দিয়ে বের হয়। তো এই যে বুবুলা, যে অ্যাক্টোপ্রোপটা পর্বের মাইনর ফাইলামের প্রাণী, এই বুবুলার গঠনটাও ঠিক সেই রকম, যে রজনীগন্ধার স্টিকের মতো। এটা আমার নিজের মতামত আর কি। তো বুগুলা অ্যাভিকুলারিয়া, বুগুলা অ্যাভিকুলারিয়া, অ্যাভিকুলারিয়া নাম হয়েছে এই যে ওর মাথার এই ঝুটির জন্য। হ্যাঁ, দ্য কমন বার্ডস হেড কোরালাইন অকার্স ইন ব্রাউন আর পার্পল বুশি ট্রাফট। বলা হয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট বা শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে মাথার মধ্যে কি থাকবে, ব্রাউন কালার অথবা পার্পল কালার
ব্রাউন কালার অথবা পার্পল কালার, বেগুনি কালার অথবা ব্রাউন কালার কি থাকে, বুশি, মানে হচ্ছে অনেকগুলা লম্বা লম্বা ইসের মতো, কি বলে এটাকে, আমরা বুশি কোনটা বলি, যে অনেক কিছু একত্রিত হয়ে যায়, সরু সরু জিনিস একত্রিত, ওটাকে বলছি আমরা বুশি। হ্যাঁ, টাফট, টাফট আমরা জানি ওই লম্বা লম্বা এগুলি একত্রিত হয়ে সেটা কি করে, এদিক দিয়ে ঝুটির মতো থাকে, তাই না? তো এটা বার্ডে থাকে, অর্থাৎ আমরা দেখি অনেক পাখিতে থাকে, কাকাতুয়াতে খুব সুন্দর করে থাকে না, এই কাকাতুয়ার ইয়ের মতো, আবার কোনো কোনো কবুতরের মাথাতেও থাকে। 5 to 7 সেন্টিমিটার লং এই প্রাণীটা, 5 থেকে 7 সেন্টিমিটার লম্বা। কোথায় থাকে এরা? কোনো পর্বতের গায়ে আটকে থাকে, অথবা জেটি, যেখানে জাহাজ ভিড়ে সেটার গায়ে আটকে থাকতে পারে, অথবা এরা মানে এদের বিস্তৃতিটা কেমন, এরা তাহলে আটকে থাকে, তাই না? এরা আটকে থাকে এবং এদের বিস্তৃতি কেমন? তো যারা আটকে থাকে তারা কিন্তু অনেক কলোনি গঠন করে, তাহলে এরা হচ্ছে কলোনিয়াল। হ্যাঁ, শুধু প্রাণী, একক প্রাণী তৈরি করে করে কলোনি গঠন করে। ওকে, তো কি জানলাম আমরা? এরা হচ্ছে কলোনিয়াল এবং পৃথিবীর সব জায়গাতেই এদের মোটামুটি দেখা যায়। দ্য অ্যাক্টোপ্রক্স আর স্ট্রিক্টলি বেন্থিক, কোনো কিছুর সাথে যুক্ত থাকে তো সেটা একদম নিচের দিকে। বেন্থিক মানে কি? বেন্থোস মানে নিচের দিকে যারা, বেন্থিক একদম তলের দিকে থাকে। এন্ড সেটা পেলাজিক কখন হয়? বেন্থিক হচ্ছে একদম তলার দিকে, পেলাজিক হচ্ছে ভাসমান অবস্থা, উপরের উপরে থাকে। এবং এরা জেটি যেহেতু বলেছে, তো আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে সামুদ্রিক মেরাইন। এবং কখন পেলাজিক হয়, অর্থাৎ উপরের স্তরে কখন আসে, ভাসমান কখন থাকে? যখন সে লার্ভাল স্টেজে থাকে তখন এটা ভাসমান থাকে। বুকুলা ইজ এ সিলিয়ারি ফিডার, এরা ছেকে ছেকে সিলিয়া দিয়ে খাবার খায় এবং মাইক্রো অর্গানিজম, খুব ছোট ছোট অর্গানিজম গুলি খায়, বিশেষ করে ডায়াটম গুলি। ডায়াটম মোটামুটি আমরা সবাই চিনি, তাই না? তো এক্সটার্নাল স্ট্রাকচার অফ অ্যাক্টোপ্রক্টা, আমরা পুরোপুরি স্ট্রাকচার পড়বো না, আমরা শুধু অংশের জন্য এক্সটার্নাল স্ট্রাকচারটা পড়ি। An ectoptera colony বলা হয়েছে, superficially resembles a hydroid cylindroid, বলা হয়েছে যে সিলেন্টারাইড অর্থাৎ নিডারিয়া পর্বের প্রাণীরা যারা হাইড্রয়েড, যেমন হাইড্রা আছে, ওবেলিয়া আছে, ওরা কি ওরা কলোনি গঠন করে থাকে, তাই না? তো এখানেও দেখা গেছে যে কিছুটা মিল আছে, ওদের মতো কলোনি গঠন করে, কিন্তু এদের সাথে কি আছে, আবার পার্থক্য আছে। হ্যাঁ, তো এ কমপ্লিট অ্যাক্টোপ্রক কলোনি ইজ কল্ড জুয়ারিয়াম। কিরকম? এই অ্যাক্টোপ্রক্টের যে কলোনি সেটা কি, সেটাকে বলা হচ্ছে জুয়ারিয়াম। আমরা বললাম যে সিলেন্টারাইটা হাইড্রয়েডের সাথে পার্থক্য কি? ওখানে আমরা দেখেছি যে বিভিন্ন জুইড বিভিন্ন ধরনের কাজ করে, তাই না? বিশেষ করে খাদ্য গ্রহণ, বহুরূপতা, এগুলো কাজ করে। কিন্তু এইখানে যেটা আছে যে একক প্রাণী, সে একক প্রাণী কিন্তু একটা যা কাজ করে অন্যটা কিন্তু একই কাজ করে। হ্যাঁ, এখানে আবার সেই ধরনের কোনো পলিমরফিজম আছে, কিন্তু আমরা পলিমরফিজমটা আমরা এর আগে পড়ে আসছি, এখানেও হাইড্রার মতো পলিমরফিজম আছে, তারপর কোনো কোনো ক্ষেত্রে খুবই সূক্ষ্ম পার্থক্য আছে। হ্যাঁ, এই পলিমরফিজমটা আমরা আগের ক্লাসগুলোতে আমরা পড়েছি। ইট ইজ কম্পোজড অফ, এই কোশ্চেনটা পলিমরফিজম অ্যাক্টোপ্রক্টার এটা এখনো আসেনি, তবে আসবে বলে আমি আশা করছি। ইট ইজ কম্পোজড অফ সেভারাল ইন্ডিভিজুয়ালস অর ইউনিটস কল্ড জুইট। তো এটা কি দিয়ে তৈরি? জুইট দিয়ে তৈরি, যেটা আমরা ইয়েতেও দেখেছি, সিলেন্টারেটা পর্বে বা নিডারিয়া পর্বে প্রাণীতেও দেখেছি। দ্য কলোনি অফ বুগুলিয়া কনসিস্ট অফ ডাইক্টোমাসলি ব্রাঞ্চড ন্যারো স্টেম। স্টেম মানে কি? কাণ্ড। হ্যাঁ, একদম ন্যারো কাণ্ড থাকে এবং ব্রাঞ্চ করা থাকে, অর্থাৎ একটা করে প্রাণী বের হয়, আবার এখান থেকে বের হয়, এখান থেকে বের হয়, এখান থেকে বের হয়, which are rotated by a number of slender root filament, এভাবে ঘুরতে ঘুরতে যায়। Each stem is composed of a number of elements, the zoosia of the colony, তাহলে কলোনিটাকে কি বলা হচ্ছে? জুওসিয়া। হ্যাঁ, which are closely united together, একসাথে, খুব ক্লোজলি একসাথে থাকে, and arranged in 4 individual rows। এবং এখানে তো আমরা রজনীগন্ধাতে একটা এই পাশে একটা এই পাশে দেখি, বলা হয়েছে এখানে 4টা তোমার লম্বা রো থাকে, যেটা চারপাশে তোমার এই রোগুলা কি হয়, প্রাণীটাকে আমরা দেখতে পাই। জুওসিয়া আর সিলিন্ড্রিক্যাল ইন শেপ, বলা হয়েছে জুওসিয়াটা কেমন, যে এটা হচ্ছে তোমার শেপটা কিরকম, বলা হয়েছে লম্বা নলাকার, but border distally but proximally 5 times as long as broad and have near and distally a wide crescentic aperture।
বলা হয়েছে যে এখানে তোমার একটা ক্রিসেন্ট্রিক অ্যাপারেচার থাকে। ক্রিসেন্ট্রিক অ্যাপারেচার বলতে অর্ধচন্দ্রাকৃতির একটা ছিদ্র থাকে জুওসিয়ামের, প্রাণীটাকে বলা হচ্ছে জুওসিয়াম। সেই শর্ট ব্লান্ট স্পাইন, হ্যাঁ, on another of which is a short blind blunt মানে ভোতা, চোখা নয়, ভোতা একটা স্পাইন থাকে পাশে। এ রাউন্ডেড স্ট্রাকচার অফ জুওসিয়াম, এই যে রাউন্ড করে চারটা দিয়েই হয়, রাউন্ড করে করে মানে লঙ্গিটিউডিনালি অর্থাৎ অনুদৈর্ঘ্যে তারা বের হতে থাকে প্রাণীগুলা এই জুওসিয়ামের। ইন মেনি পার্টস অফ দ্য কলোনি লাইজ ইন ফ্রন্ট অফ ইচ জুওসিয়াম, বলা হয়েছে মেনি পার্টস অফ দ্য কলোনি লাইজ ইন ফ্রন্ট অফ জুওসিয়াম। জুওসিয়ামের মানে প্রাণীটা যে সেটা কি হয়, মানে চারটা রো যদি বের হয় তাহলে ঘুরে 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 সবগুলা রোয়ের প্রাণী কি আলাদা আলাদা ভাবে থাকে এবং আলাদা আলাদা কাজও করে। তারপর এদের মধ্যে পলিমরফিজম আমরা দেখতে পাই। অন ইচ জুওসিয়াম এক্সেপ্ট এ ফিউ and remarkable appendage, অনেক ইন ইচ জুওসিয়াম, প্রত্যেকটা জুওসিয়ামে বলা হয়েছে যে অ্যাভিকুলারিয়াম নামে একটা অ্যাপেন্ডেজ থাকে, the remarkable appendage, অর্থাৎ একে চেনা যায় যে অ্যাপেন্ডেজ দিয়ে। হ্যাঁ, the aviculum has appeared of bird's head supported on a very short stack, ছোট একটা মানে বোটা দিয়ে এটা কি বার্ডের হেডে যেরকম তোমার কোরা লাইন থাকে, হ্যাঁ, সেটার মতো কি করে যুক্ত থাকে। তো এটা আমরা প্রাণীটা দেখে আসি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। দেখো মরফোলজি অফ বুগুলা, এখানে এটা হচ্ছে টেন্টাকেল গুলি। টেন্টাকেলের কথা আমরা এখনো পড়িনি, এটা ভেতরের দিকে টেনে নেওয়া যায়, এটা ভেতরের দিকে টেনে নিয়ে আসে। হ্যাঁ, দেখো অ্যানাসটা কোথায় থাকে, তাহলে ওর মাউথ কোথায়, ঠিক আছে, এই যে অ্যানাস এখানেও দেখাইছে অ্যানাস। হ্যাঁ, তারপর আগেরটা ইন্টেস্টাইন, তার আগে কি পাকস্থলী থাকবে, এখানে দেখি আমরা পাকস্থলী এই ভেতরে না, এটা মাঝে মাঝে মানে উপরে হচ্ছে কি এটা ওভারি থাকে। তারপরে তোমার এই যে এদিক দিয়ে দেখো এই যে অ্যাভিকুলারিয়াম, যেরকম মাথার উপরে থাকে না মোরগের মাথাতেও থাকে এরকম, এইটা হচ্ছে অ্যাভিকুলারিয়াম। আর এখানে ইসোফ্যাগাস, তারপরে ইসোফ্যাগাস দেখো ইসোফেগাস অংশ ওই যে ভেতরেরটা, ঠিক আছে, এই যে ইয়াটা লালটা না, তার পাশেটা ইসোফেগাস। তারপর ইসোফেগাস থেকে এই পাশে যেটা বাড়তি অংশ গোলাপি সেটা ইসোফেগাস, ওদিক দিয়ে মুখ আছে। হ্যাঁ, মুখ আছে, এবং এইটা হচ্ছে এই যে লাল অংশটা, এটা হচ্ছে তোমার স্টমাক, তারপরে ইন্টেস্টাইন, তারপরে হচ্ছে অ্যানাস। নিচের দিকে আসো, এটা বোঝাই যাচ্ছে যে ফানিকুলাস নামক এক ধরনের পেশি দিয়ে এটা কি যুক্ত, যোজক কলা দিয়ে যুক্ত। এবং এখানে আমরা যেটা দেখি যে এখানে ওভারি এবং তোমার টেস্টিস দুইটাই উপস্থিত, একটার মধ্যেই দুইটা উপস্থিত। এটা তাহলে কিসের সাথে কিসের মতো দেখা যায়, এটা তোমার ওবেলিয়াতে আমরা দেখি সেরকম যে একটা ইয়ের মধ্যেই তারা স্পার্ম এবং ওভাম উভয়ই উৎপন্ন হচ্ছে, কিন্তু সেটা আলাদা হয়ে যাচ্ছে মেডুসাতে গিয়ে, শুক্রাশয় ডিম্বাশয়, ওকে, কিন্তু একই দেহ থেকে উৎপাদন হচ্ছে। তো এখানে তোমার এখানে থাকবে মাউথটা, মাউথের এই পাশ দিয়ে হচ্ছে তোমার কি ফ্যারিংস, তারপরে ইসোফ্যাগাস, ফ্যারিংস হচ্ছে গলবিল, তারপরে যে গোলাপিটা ইসোফ্যাগাস, তারপরে স্টমাক, তারপরে তোমার ইন্টেস্টাইন, তারপরে অ্যানাস। এটা এখানেও দেখানো হয়েছে। এখন এটা হচ্ছে মাউথ, তাহলে এই মাউথটা হচ্ছে তোমার যখন টেন্টাকল গুলো খুলে যায় ওটার ভেতরে হচ্ছে মাউথ, যেরকম তোমার হাইড্রান্তে থাকে ওবেলিয়ার সেরকম আর কি। হ্যাঁ, অ্যাভিকুলারিয়াম দেখানো হয়েছে। নিচের দিকে দেখো এমব্রায়ো এনক্লোজড ইন জুওসিয়াম, এমব্রায়ো এনক্লোজড ইন জুওসিয়াম, আর এটা হচ্ছে তোমার ফার্নিকুলাস এখানেও দেখাইছে, এবং স্পারমাটিড এখানে দেখানো হয়েছে, ওভারি আছে এখানে। তাহলে দেখো এক একটা এক এক জায়গায়, যে ওভারিটা এখানে ছিল পরবর্তীতে এখানে চলে আসছে, পরবর্তীতে এই স্পারমাটিড দিয়ে বা স্পার্ম দিয়ে সেটা নিষিক্ত হচ্ছে। হ্যাঁ, তো এখানে এই ফিগারটা অনেকের কাছে খুব কঠিন মনে হয়। দেখো দ্য কাইটোনাস ওয়াল অফ দ্য জুওসিয়া, তাহলে জুওসিয়ায় দেখো তে বলা কাইটিন যুক্ত মানে কি কাটা যুক্ত ওয়াল থাকে, প্রাচীর, ইজ দ্য হার্ডেন এন্ড থিকেন কিউটিকল অফ জুইটস, বলা হয়েছে হার্ডেন মানে খুব শক্ত, এবং থিকেন পাতলা কিউটিকল অফ জুইটস হ্যাভিং বেনেথ টু দ্য সফট বডি ওয়াল, বলা হয়েছে বডি ওয়ালটা কিছুটা কাটা
যুক্ত কিন্তু খুব শক্ত আবার কি পাতলা ধরনের, শক্ত পাতলা ধরনের। The anterior region of the body of a zooid forms an introvert. বলা হয়েছে সামনের অংশটা জুইডে সেটা ইন্ট্রোভার্ট হিসেবে ভেতরের দিকে টেনে নিয়ে আসতে পারে। When the introvert is everted, it is seen to bear at its anterior and a circlet of usually 14 long slender. সেটা বলা হয়েছে তোমার টেন্টাকেলের কথা, যে কতটা টেন্টাকেল থাকে, 14টা টেন্টাকেল থাকে, ঠিক আছে। এবং অ্যান্টেরিয়র পার্ট থেকে এরা কি করে ইন্ট্রোভার্ট হয়, অর্থাৎ ভেতরের দিকে ঢুকে যায়। তাহলে উপরের যে অংশটা কোষিকা থাকে মুখ সহ, এটাকে বলা হচ্ছে ইন্ট্রোভার্ট, আর নিচের অংশ হচ্ছে ওর অন্যান্য অঙ্গ আমরা দেখতে পাই। হ্যাঁ, তো এখানে সার্কুলার রিজ অফ লোফোফোর, তো এই যে তোমার ইন্ট্রোভার্ট হয়ে ইন্ট্রোভার্টের যে অংশটা যেটা এরকম টেন্টাকেল সব বেরিয়ে আসে আবার ঢুকে যায় ভেতরে, ঠিক আছে, বাইরে টেন্টাকেল থাকে, সেই অংশটা মানে ইন্ট্রোভার্টের বাইরের দিকে টেন্টাকেল, যে সে টেন্টাকেল বাদে যে ইন্ট্রোভার্টের যে অংশটা ভেতরের দিকে দেহের ভেতরে, সেটাকে বলা হচ্ছে কি লোফোফোর, এবং টেন্টাকেল তার উপরে কি 14টা টেন্টাকেল সাজানো থাকে, একদম সুন্দর করে সার্কুলেট করে সাজানো থাকে, সারাউন্ডিং দ্য মাউথ অফ দ্য জুইড, এইভাবে মুখকে কেন্দ্র করে একদম পুরোটাকে ঘিরে সাজানো থাকে। তো দেখো, the tentacles are densely ciliated except along their outer surface. The tentacle গুলা তাদের আউটার সারফেসে মানে খুব যেখানে যুক্ত সেখানে অনেক মানে সিলিয়া দেখা যায়, সিলিয়া অফ দ্য টেন্টাকেলস ভাইব্রেট। তাহলে এই টেন্টাকেলের যে সিলিয়া থাকে সেটা ভাইব্রেট হয়, কি রকম হয়, যে পানিতে যেরকম ঢেউ তৈরি হয় সেরকম কোষিকার সিলিয়াগুলি কি করে পানিতে ঢেউ তৈরি করে, এবং খাবার তার মুখের দিকে কি করে আস্তে আস্তে মুখের দিকে এনে দেয়। The tentacles are capable of being bent of various directions. এই টেন্টাকেল গুলো বিভিন্ন ভাবে মুভ করতে পারে, এবং খাবার যেখানে আছে সেইভাবে সে কি করে মানে সেটাকে কাছে এনে এনে মুখকে সেটা দিয়ে দেয়। In the anterior of each tentacle, a narrow prolongation of the coelom. প্রত্যেকটা টেন্টাকেলের মধ্যেই বলা হয়েছে সিলোমের অংশ থাকে। Besides bringing minute food particles to the mouth of the zooid by action of their cilia. এটা বলছি যে সিলিয়ার আন্দোলনে এই খাবারটা তার মুখের কাছে আসে। The tentacles are tractile, অর্থাৎ স্পর্শ ইন্দ্রিয় হিসেবে কাজ করে, and also a organ of respiration, এবং রেসপিরেটরি অর্গান হিসেবেও সে কাজ করে। ওকে, তো এখানে তোমার when a retracted by become enclosed by the walls of the introvert or by a sheath, the tentacle sheath বলা হয়েছে যে এরা retracted হতে পারে ভেতরের দিকে, retracted হতে পারে, become enclosed by the wall, একদম টেনে ওয়ালের কাছাকাছি নিয়ে আসে, এবং by a sheath, একটা শীত মানে কি, শীত হচ্ছে যে বাইরের আবরণ, হ্যাঁ, the wall of the introvert or by a sheath, একটা শীতের মতো এরকম ওয়ালের মতো এরকম দিয়ে এটাকে ভেতরে নিয়ে আসে। a pair of bands of muscle fiber, বলা হয়েছে যে একজোড়া মাসল ফাইবার থাকে, যেটা কি করে নাম কি, যেটা পেরিটোভ্যাজিনাল মাসল, পাসিং দ্য ইন্ট্রোভার্ট, এই মাসেলটা ইন্ট্রোভার্টে ধাক্কা দেয় from the wall body wall serve to retract the introvert tentacle. তাহলে এই যে ভেতরের দিকে যে মানে ভেতরের দিকে যে টেন্টাকেলটা টেনে নিয়ে আসে, সেখানে বলা হয়েছে ভেতর দেয়ালের সাথে থাকা তোমার মাসেল সেটা ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার ফলে সেটা ভেতরের দিকে ইন্ট্রোভার্ট হয়, ভেতরের দিকে ঢুকে চলে আসে টেন্টাকেলটা। The main body of the zooid is the trunk, মানে মেইন বডিটা হচ্ছে তোমার যে টেন্টাকেল আর ইন্ট্রোভার্ট বাদে যে ভেতরের দিকে সেটা হচ্ছে ট্রাঙ্ক, ইজ ইমোবিলি, অর্থাৎ নড়াচড়া করতে পারে না, বাকি অংশটা অ্যাটাচ ইনসাইড দ্য জুওসিয়াম, একদম অ্যাটাচ হয়ে থাকে জুওসিয়ামের মধ্যে। ইট কন্টেইনস দ্য সিলম, এটার মধ্যে সিলম থাকে, এন্ড অ্যানাদার ইন্টারনাল অর্গান, এবং অন্যান্য অর্গান থাকে, যেমন আমরা বললাম পৌষ্টিক নালীর কথা, তারপর প্রজনন অঙ্গের কথা, সেগুলো রিলেটেড আর্টিকেল এখান থেকে এগুলো সাহায্য নেওয়া হয়েছে, সেটা তোমরা একটু দেখবা। তো টর্নারিয়া লার্ভা, টর্নারিয়া লার্ভা ইন বেলানোগ্লোসাস, বেলানোগ্লোসাসের টর্নারিয়া লার্ভা, আমরা এটা ছবিটাকে একটু দেখে আসি কি কি আছে এখানে। দেখো
কিছুটা লাটিমের মতো টর্নারিয়া লার্ভা না, লাটিমের মতো আমরা যেটাকে বলি সেটা হচ্ছে ট্রোকোফোর লার্ভা। তারপরে কিছুটা লম্বা ধরনের, লাটিমের মতোই কিন্তু কিছুটা লম্বা ধরনের। দেখো এইখানে তোমার এটা হচ্ছে মাউথ, ঠিক আছে, মাউথ। তারপরে আসে তোমার কি ইসোফেগাস অর্থাৎ কি অন্ননালী, হ্যাঁ। তারপরে তোমার স্টমাক, স্টমাকটা ভাঁজ হয়ে এসে নিচের দিকে ইন্টেস্টাইন, তারপরে এখান দিয়ে তোমার অ্যানাস, অ্যানাস, ঠিক আছে। এখন তোমার দেখো এটা পোস্টেরিয়র সাইড, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সাইড, এবং এইখানে দেখলাম আমরা একটা টাফ থাকে, এক গুচ্ছ সিলিয়া থাকে, এটাকে অ্যাপিক্যাল টাফট অফ সিলিয়া। তো অ্যাপিক্যাল প্লেট এখানে বলা হচ্ছে, এই প্লেটটা কিছু কোষ শক্ত হয়ে এখানে গঠন হয়, এবং এখানে দেখো কার্ডিয়াক স্যাক নামক একটা স্যাক গঠিত হয়, যেটা হার্ট গঠন হওয়ার সূচনা, এবং প্রোবসিস পোর। আমরা যদি বেলানোগ্লোসাস দেখি, বেলানোগ্লোসাসের ইয়াটা আমরা ক্লাস নিয়েছি 14 নম্বর ক্লাসে, সেখানে আমরা দেখেছি বেলানোগ্লোসাসের দেহ 3টা অংশে বিভক্ত। প্রথমে প্রোবসিস, তারপরে কলার, তারপরে হচ্ছে ট্রাঙ্ক। ট্রাঙ্ক আবার 3টা অংশে বিভক্ত। কি কি আছে, যে জেনিটাল রিজিয়ন একটা আছে, তারপরে হেপাটিক রিজিয়ন, হ্যাঁ, মানে ব্রাঙ্কিও জেনিটাল রিজিয়ন, হেপাটিক রিজিয়ন, তারপরে হচ্ছে পোস্ট হেপাটিক রিজিয়ন। তো এখানে যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে দুইটা মানে প্রোবসিস যে অংশ, হ্যাঁ, প্রোবসিসটা গঠন হওয়ার জন্য এখানে প্রোবসিস পোর আমরা দেখতে পাচ্ছি। ওকে, আর কি আছে এখানে নিচের দিকে দেখো অনেক বেশি সিলিয়া নিয়ে একটা ব্যান্ডের মতো থাকে, এটা হচ্ছে পোস্টেরিয়র সিলিয়েটেড ব্যান্ড, এবং এখানে তোমার অ্যান্টেরিয়র সিলিয়েটেড ব্যান্ডও গঠিত হয়। অ্যান্টেরিয়র সিলিয়েটেড, এই পুরোটাই সিলিয়া যুক্ত, দেখো এই যে পুরোটাই সিলিয়া যুক্ত, দেখেছো, পুরোটাই সিলিয়া যুক্ত, হ্যাঁ। এবং এটা উপর দিকে তোমার থাকে, মাউথের উপরের দিক থেকে থাকে। তো এই টর্নারিয়া লার্ভার গঠনটা আমরা একটু পরে আসি। দেখো টর্নারিয়া লার্ভা হ্যাজ ফার্স্ট অফ অল ডিসকভার্ড বাই জে মুলার 1850। 1850 সালে মুলার এটা প্রথম দেখেছিলেন, এবং উনি ক্যানোডার্মাল লার্ভা বলেছিলেন, কিন্তু পরবর্তীতে মেসেনকফ বলেছেন যে না, এটা বেলানোগ্লোসাসের লার্ভা, এবং 1869 সালে দ্য নেম টর্নারিয়া ইজ গিভেন টু ইট। কেন টর্নারিয়া নামটা দেওয়া হয়েছে, টর্নেডোর মতো সারাক্ষণ কি ঘুরতে থাকে সে, হ্যাঁ, সেজন্য এটাকে টর্নারিয়া লার্ভা নাম দেওয়া হয়েছে, এবং এটা ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছ খুব, হ্যাঁ। দ্য সাইজ অফ টর্নারিয়া লার্ভা ভ্যারিজ, বলছে টর্নারিয়া লার্ভা বেলানোগ্লোসাস তো একটা জেনাস, কিন্তু এর অনেক স্পেসিস আছে। তো স্পেসিস থেকে স্পেসিসে যে আয়তনের, আকারের পার্থক্য থাকে, হ্যাঁ, তো সাইজের পার্থক্য থাকে। এখানে বেলানোগ্লোসাসের লার্ভা 1 মিলিমিটার থেকে 3 মিলিমিটার পর্যন্ত হয়। তো ভেন্ট্রাল মাউথ থাকে নিয়ার দা বলা হয়েছে ইকুয়েটোরাল প্লেন অফ দা বডি, এ পোস্টেরিয়র টার্মিনাল অ্যানাস, বলা হয়েছে যে ভেন্ট্রালি একটা মুখ থাকে এবং শেষের দিকে একটা অ্যানাস থাকে, গার্ড থাকে অর্থাৎ অন্ত্র থাকে, ডিফারেন্সিয়েটেড ইনটু দেয়ার ইসোফেগাল স্টোমাক এন্ড ইন্টেস্টাইন। তাহলে আমরা বললাম উপরের দিকে ভেন্ট্রালি মুখ থাকে, নিচের দিকে অ্যানাস থাকে, আর মাঝে কি থাকে, ইসোফেগাস অর্থাৎ অন্ননালী থাকে, স্টোমাক থাকে, আর কি থাকে, ইন্টেস্টাইন থাকে। এই নিয়ে হচ্ছে তোমার গাট অর্থাৎ পৌষ্টিক নালী। দ্য সিলিয়া ফর্ম 2 ব্যান্ডস, বলা হয়েছে যে দুইটা সিলিয়ারই 2টা ব্যান্ড থাকে। একটা কোথায় থাকে, অ্যান্টেরিয়র সিলিয়া ব্যান্ড অর সার্কামোরাল ব্যান্ড, সেটা তোমার উইন্ডিং পোর্টস, মানে একদম ঝাপটাতেই থাকে সিলিয়াগুলি, উইন্ডিং মানে বাতাসের মতো এটা নড়তেই থাকে। ওভার দ্য প্রিওরাল সারফেস, মুখের উপরের দিকে থাকে, এবং আরেকটা থাকে পোস্টোরাল লুপ অর্থাৎ মানে একটা মানে মুখের নিচের দিকে প্রিওরাল সারফেস থাকে, সারফেস একটা থাকে, এবং সেটা এসে লুপ গঠন করে, এরকম একটা মানে পুরোপুরি লুপ একটা গঠন করে, একটা গিট গঠন করে, হ্যাঁ। তো এটা কি করে, এটা খাবার কালেকশনে সহযোগিতা করে। আরেকটা থাকে যেটা বলা হচ্ছে যে টেলোটর, যেটা তোমার নিচের দিকে থাকে এবং পোস্টেরিয়র সিলেটেড ব্যান্ড, এটা তোমার অ্যানাসকে ঘিরে অবস্থান করে। দ্য সিলিয়া ইন দিস ব্যান্ড আর লং, তো নিচের দিকে সিলিয়াটা আমরা ফিগারেও দেখেছি খুব বড় থাকে, পাওয়ারফুল থাকে, এবং এটা লোকোমোটরি অর্গান অর্থাৎ চলনাঙ্গ হিসেবে এটা কাজ করে, আর সুইমিং করতে এটা কাজ করে। দ্য অ্যাপিক্যাল প্লেট আমরা উপরের দিকে দেখলাম যে অ্যান্টেরিয়র পার্টে
যে উপরের দিকে একটু শক্ত প্লেটের মতো হয়ে যায় কিছু কোষ একত্রিত হয়ে। সেখানে কি আছে? সেখানে বলা হয়েছে যে আই স্পট অর ওসেলি আছে, তারপরে টাফট অফ সেন্সরি সিলিয়া থাকে, যেটা একগুচ্ছ সিলিয়া থাকে, অ্যাপিক্যাল টাফট বলা হয়। আর ওর দেহটা দেখো প্রোটোসিল, প্রোবোসিসের সিলম, এ থিন ওয়ার্ল্ড স্যাক, একদম পাতলা প্রাচীরের একটা স্যাক, opens to the exterior through a hydropore. প্রোবোসিস পোর যেখানে আমরা দেখিয়েছি বা হাইড্রোপোরের মাধ্যমে এটা বাইরে উন্মুক্ত। দ্য রাইট অফ দ্য হাইড্রোপোর, ডান দিকে হাইড্রোপোরের লাইজ এ পালসেটিং হার্ট, বলা হয়েছে ডান দিকে হাইড্রোপোরের ডান দিকেই থাকবে তোমার হার্ট ভেসিকেল, which develops in the later stages of tornadial larva. পরবর্তীতে টর্নেডিয়াল লার্ভা যখন রূপান্তর শুরু হয় টর্নেডিয়াল লার্ভাতে, তখন এই হার্টটা আমরা দেখতে পাই, ওর মধ্যে তৈরি হতে থাকে। আর কলার এবং ট্রাঙ্ক পরবর্তীতে, মানে প্রোবোসিস গঠন হওয়ার পরবর্তীতে কলার এবং ট্রাঙ্ক তৈরি হয়ে যায়। The tornadial larva swims freely. টর্নেডিয়াল লার্ভাটা ফ্রিলি চলাফেরা করে। লেটস এ প্ল্যাঙ্কটনিক লাইফ, বলা হয়েছে সাঁতার কেটে কেটে সে প্ল্যাঙ্কটন যারা সমুদ্রের স্রোতে বা পানির স্রোতের সাথে চলে, নিজেরা সাঁতার কাটতে পারে না, ভাসমান সারফেস অর্থাৎ উপরের অঞ্চলে থাকে পানিতে, তারা হচ্ছে প্ল্যাঙ্কটন, সেগুলোকে খাবার হিসেবে তারা গ্রহণ করে। তারপরে কিছুদিন পরে খাবার টাবার খেয়ে তারা নিচের দিকে সিঙ্ক হয়, সিঙ্ক মানে ডুবে যায়, একদম তলায় চলে যায়। তারপরে মেটামরফোসিস, অর্থাৎ তার মধ্যে বিভিন্ন অঙ্গ বিলুপ্ত হয়ে নতুন করে অঙ্গ গঠন হওয়া শুরু হয়। During metamorphosis, the size of larva is reduced probably due to loss of water. Transversely ciliated bands, sensory cilia and eye spots are lost. কি কি লস্ট হয় দেখো, ও যে স্বচ্ছ ছিল সেটা আর থাকে না, সিলিয়ারি ব্যান্ডটা দেখা যায় না, সেন্সরি সিলিয়া যে ছিল টাফট হিসেবে উপরের দিকে অ্যান্টেরিয়র পার্টে, সেটা নষ্ট হয়ে যায়, আই স্পটও নষ্ট হয়ে যায়। দ্য বডি ইলংগেটস and is distinguished into proboscis, collar and trunk. বলা হয়েছে ডিস্টিংগুইশ মানে শনাক্ত করা যায়, বডিকে প্রোবোসিস, কলার এবং ব্যান্ড দেখা যায়, এবং ট্রাঙ্কটা নিচের দিকে কি হতে থাকে, লম্বা হতে থাকে। দ্য হাইড্রোপোর পারসিস্ট অ্যাজ প্রোবোসিস পোর, হাইড্রোপোর থেকে পরবর্তীতে প্রোবোসিস পোর তৈরি হয়। আমরা কতদিন পড়েছি, প্রোবোসিসের সাথে কলার একটা পোর দিয়ে যুক্ত, আবার কলার ট্রাঙ্কের সাথে দুইটা পোর দিয়ে যুক্ত। দ্য বাক্কাল ডাইভার্টিকুলাম এন্ড গিল সিলস, সামনের দিকে যে বাক্কাল অঞ্চল দুই ভাগ হয়ে যায় সেটা মুখের ভেতরে, সেটা এবং গিল সিল্ট, আমরা বলেছি যে ওদের ব্রাঙ্কিও ট্রাঙ্কটা তিনটা অংশে বিভক্ত, ব্রাঙ্কিও জেনিটাল রিজিয়ন, হেপাটিক রিজিয়ন, পোস্ট হেপাটিক রিজিয়ন। তো এই যে গিল সিল কিন্তু ব্রাঙ্কিও জেনিটাল রিজিয়নে থাকে, সেটা অ্যাজ আউটগ্রোথ অফ দ্য এলিমেন্টারি ক্যানাল, এলিমেন্টারি ক্যানাল থেকে এটা দেখা যায়, মানে এলিমেন্টারি ক্যানাল হচ্ছে তোমার কি কোষ্ঠিক নালী, হ্যাঁ। দ্য রিপ্রোডাক্টিভ অর্গান টেক দেয়ার অ্যাপিয়ারেন্স, ওখানেই থাকে রিপ্রোডাক্টিভ অর্গানটা তৈরি হয়, এবং ধারণা করছেন বিজ্ঞানীরা এটা মেসোরাম থেকে তৈরি হয়। Thus the larvae gradually changes into the adult, আস্তে আস্তে অ্যাডাল্টের দিকে চলে যায়। অ্যাডাল্ট লিডস এ বেন্থিক লাইফ, অর্থাৎ নিচের দিকে তারা খাবার দাবার গ্রহণ করে তারা বেঁচে থাকে, নিচের দিকে চলে যায়। তাহলে এই লার্ভাটা কোথায় থাকে, নিচের দিকে থাকে, ঠিক আছে। মানে লার্ভার স্টেজ পার হয়ে যখন সে প্রাণী হয়ে গেল তখন সে নিচেই থাকে, বেলানোপ্রোস্টাস, এটা আমরা পড়েছি 14 নম্বর ক্লাসে। অ্যাফিনিটিস, the affinities of Belanoglossus. তো এখানে তোমার বেলানোগ্লোসাসের জ্ঞাতিত্ব আমরা পড়ি, খুব ইম্পর্টেন্ট একটা জ্ঞাতিত্ব, কারণ বেলানোগ্লোসাস যেই মাইনর ফাইলামের অন্তর্ভুক্ত হেমিকর্ডাটা, এই হেমিকর্ডাটা আধাআধি কর্ডেট আমরা বলেছি, কিন্তু আধাআধি কর্ডেট বললেও কর্ডেটের যে তিনটা বৈশিষ্ট্য তার মধ্যে শুধু একটা এখানে কিছুটা আমরা দেখতে পাই, আর বাকি দুটো দেখা যায় না। সেটা হচ্ছে গিল সিল্ড থাকে বা গিল অ্যাপারচার থাকে। এখন এই হেমিকর্ডাটার কে শেষ পর্যন্ত তোমার অমেরুদণ্ডী কর্ডেট হিসেবে মন্তব্য করা হয়েছে, এটা আমরা পড়েছি, এবং কোশ্চেনটা তোমাদের 4 মার্কসের জন্য আসে, কম অংশে আসে যে বেলানোগ্লোসাসকে কেন অমেরুদণ্ডী কর্ডেট বলা হয়। তো আমরা এটা পড়ে নিই, পরে আমরা উত্তরটা বলবো। অ্যাফিনিটিস বা জ্ঞাতিত্ব, জ্ঞাতিত্ব আমরা কি বলি, যে আত্মীয়তার সম্পর্ক, হ্যাঁ, সম্বন্ধপরতা, কার সাথে কার সম্পর্ক কেমন, হ্যাঁ, সেরকম সব আত্মীয়ের সাথে দেখবে যে আমাদের সম্পর্ক ভালো হতে পারে না, সেটা কারোর সাথে ডিপলি হয়, কারোর সাথে কি হয় কম হয়, কারোর সাথে বেশি হয়, কারোর সাথে মাঝামাঝি হয়, এরকম হয়।
তো আমরা the position of hemichordata is the scheme of classification of animals. The position of hemichordata is in the scheme of classification of animal has been controversial in 1814. বলা হয়েছে 1814 সাল থেকে এই হেমিকর্ডাটার অবস্থান নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। স্যাডউইক এন্ড হাক্সলি সাজেস্টেড, স্যাডউইক এবং হাক্সলি দুইজন বিজ্ঞানী বলেছেন এটার মানে অ্যাফিনিটিস অফ অ্যান্ট্রোপনিউসটা, আগে হেমিকর্ডাটার নামকরণ ছিল না, সে গর্তবাসী ইউআকৃতির নল গঠন করে সে অবস্থান করে, সেজন্য তাকে অ্যান্ট্রোপনিউসটা গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছিল, সেই নামটা এখানে আমি ব্যবহার করেছি। With the vertebrates, and it was in 1885 Batson considered the বলছে যে স্যাডউইক এবং হাক্সলি বলেছেন যে এটা হেটেরোপ্নেস্টা গ্রুপের অন্তর্ভুক্ত প্রাণী, যেটা ভার্টিব্রেটের অন্তর্ভুক্ত অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীর অন্তর্ভুক্ত। কিন্তু 1885 সালে ব্যাটসন বললেন যে আসলে এটা কর্ডেটের অন্তর্ভুক্ত করা যাবে না, বা মেরুদণ্ডে অন্তর্ভুক্ত করা যাবে না, সেটা একটা সাবফাইলাম হিসেবে বলা যায়। Merz, দেখো Merzkinov 1865 stated that Heteropneustia had certain affinities with Echinodermata. তো মেরসেনিকভ প্রথম বললেন যে ইকানোডার্মাটার সাথে হেটেরোপ্নেউসটার কিছু মিল আছে, এবং স্প্যাঞ্জেল 1893 তে হেটেরোপ্নেউসটা এবং এনিলিডার মধ্যে সম্পর্কের কথা উনি বললেন। তো বাট অন দ্য বেসিস অফ জেনারেল অর্গানাইজেশন, সবকিছু বিচার বিবেচনা করে অনেকেই অনেক বিজ্ঞানী অনেক ভাবে কথা বললাম, এখানে খুব সূক্ষ্ম করে ছোট ছোট করে তুলে ধরেছি, বেশি সমস্যা যায়নি, কারণ তোমাদের টাইম তো সীমিত, একটা সীমিত সময়ের মধ্যে এই কোশ্চেনটা তোমাদের আনসার করতে হয়। কিন্তু ভেন্ডার হোস্ট 1939 এ ডোয়েডফ, দেখো ডোয়েডফ 1848 এ, এই দুইজন মার্কুইস 1858 এ, এবং হাইম্যান 1959 এ, আর মার্কুইস 1958 এ, তারা এই চারজন বিজ্ঞানী have thought it proper to remove this group from phylum Chordate. তারা Chordate থেকে পুরোপুরি একে বাদই দিয়ে দিলেন, এবং তারা বললেন যে এটা আসলে ইন্ডিপেন্ডেন্ট ইনভার্টিব্রেট ফাইলাম, তারা মানে স্বাধীন একটা কি ইনভার্টিব্রেট ফাইলাম অর্থাৎ অমেরুদণ্ডী পর্ব। তো দ্য নেম হেমিকর্ডাটা ইজ হাউএভার কোত্থেকে আসছে, বলা হয়েছে যে হেমিকর্ডা, হেমি মানে আধা, আর কর্ডে অর পার্ট অংশ, হাফ অর পার্ট, হেমি হচ্ছে হাফ অর পার্ট অর্থাৎ অর্ধেক বা অংশ, কর্ডাটার অংশ বা কর্ডাটার অর্ধেক বলা হচ্ছে। তো আমরা দেখি, আমরা আলোচনা করি, আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে কর্ডাটার সাথে এর সম্বন্ধপরতা এবং নন কর্ডাটার সাথে সম্বন্ধপরতা আলোচনা করতে আমরা প্রথম কর্ডাটার সাথে সম্বন্ধপরতা আলোচনা করি। ব্যাটসন 1887 এ includes chordata, hemichordata in phylum Chordate, phylum Chordate এর মাঝে অন্তর্ভুক্ত করেন, কিন্তু পরবর্তীতে কোন কোন বইতে এখনো বলা হচ্ছে যে এটা আছে, কি কি সাদৃশ্য আছে এবং কি কি বৈসাদৃশ্য আছে, হ্যাঁ সেটা আমরা দেখবো। তো resemblance অর্থাৎ সাদৃশ্য, the phylogenic relationship of hemichordate and chordate is based on the supposed presence, বলা হয়েছে যে জাতিজনী অর্থাৎ উৎপত্তি, chordate এবং hemichordate এর মাঝে যে উৎপত্তিগত যে মিল, সেটা আলোচনা করতে গিয়ে আমরা যদি দেখি যে chordate এর যে তিনটা বৈশিষ্ট্য, প্রথমে কি নটোকর্ড থাকবে, অথবা খুব সংক্ষিপ্ত বলছি আমি, নটোকর্ড থাকবে পৃষ্ঠ রেখা বরাবর, দেহের পৃষ্ঠ অঞ্চল মধ্য রেখা বরাবর, অথবা কি থাকে মেরুদণ্ড দ্বারা পরবর্তীতে প্রতিস্থাপিত হয়। তারপরে কি থাকে, গলবিলীয় ফুলকা রন্ধ্র থাকবে, সেটা পরবর্তীতে ফুসফুস হয় বা ফুসফুস দ্বারা প্রতিস্থাপিত হয়। আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে ফাঁপা স্নায়ুরজ্জু থাকবে। তো তিনটার মধ্যে দুইটা একদম থাকেই না, আর একটাই শুধু দেখা যায়, সেটা হচ্ছে তোমার গিল। তাও গিল থাকে না, এখানে কি থাকে গিলের পরিবর্তে, দেখো এ নটোকর্ড, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এন্ড গিল ক্লেফটস, সেগুলো হচ্ছে কর্ডেটের বৈশিষ্ট্য। কিন্তু ওর কি থাকে, বলা হয়েছে বাক্কাল ডাইভার্টিকুলাম অর স্টোমো কর্ডেট। আগের বিজ্ঞানীরা এটাকে বাক্কাল ডাইভার্টিক, বাক্কাল অংশটা এসে দুই ভাগ হয়ে গেছিল, সেটাকে অনেকে নটোকর্ড বা স্টোমো কর্ডাটা বলে সেটাকে কর্ডেটার মধ্যে অন্তর্ভুক্ত করেছিলেন বেলানোপোলসাসকে, কিন্তু সেটা আর এখন হয় না, সেটা একদমই পুরোপুরি বাতিল হয়ে গেছে। তো এখানে তোমার modern workers of hemichordates do not accept this idea and have raised many objections. বলা হয়েছে যে
ফুলকা রন্ধ্র বা গিল সিল্ড থাকে, আর কোনো বৈশিষ্ট্যই কর্ডেটের কোনো বৈশিষ্ট্যই সে ধারণ করে না। আর যারা মডার্ন মানে আধুনিক যারা বিজ্ঞানীরা তারা এই হেমিকর্ডেটার কে কর্ডেটার মাঝে ফেলতে ঘোর বিরোধী, এবং তারা কিছু কিছু অবজেকশন দিয়েছেন। কি কি দেখো, that buccal diverticulum is a hollow evagination of the anterior wall of the buccal cavity. buccal diverticulum যেমন আমাদের বাক্কাল অঞ্চল, মুখের ভেতরটা কি ফাঁকা, বাক্কাল ক্যাভিটির একটা অংশ হিসেবে এটা বের হয়ে আসে বাক্কাল ডাইভার্টিকুলাম, এবং এটা আসলে নটোকর্ড হিসেবে আসতে পারে না, কারণ এটা এন্ডোডার্মাল অর ectodermal in region is not defined. বলছে নটোকর্ড কি, নটোকর্ড আমরা জানি যে ectodermal বা স্নায়ুরজ্জু ectoderm থেকে তৈরি হয়, কিন্তু এই যে বাক্কাল ডাইভার্টিকুলামটা কি ectoderm থেকে তৈরি হয়েছে নাকি এন্ডোডার্ম থেকে তৈরি হয়েছে সেটা ডিফাইন করা যায় না, নির্দিষ্ট করা যায় না, বের করা যায়নি। তো এই জন্য আপাতত এটা বাদ হয়েছে। কিন্তু নটোকর্ড যেটা, সেটা আমরা জানি যে সেটা কোত্থেকে তৈরি হয়। সেটা কর্ডেটের ক্ষেত্রে নটোকর্ড দ্য রুফ অফ আর্কেন্টেরন, ব্লাস্টুলা গ্যাস্ট্রুলা পর্যায়ে যে আর্কেন্টেরন থাকে, অর্থাৎ মাঝখানে যে গহ্বর থাকে, সেখান থেকেই যেটা পরবর্তীতে অন্ত্র হয়। এই গহ্বরটা অন্ত্র হিসেবে পরবর্তীতে আসে, সেটা মানে থেকেই রড লাইক একটা অঙ্গ বের হয়, সেটা হচ্ছে তোমার নটোকর্ড। ঠিক আছে, তাহলে পার্থক্য বোঝা যাচ্ছে। The buccal diverticulum is generally made of ordinary epithelial cell. একটা সাধারণ epithelial cell থেকে buccal diverticulumটা তৈরি হয়, কিন্তু নটোকর্ডটা তৈরি হয় বলা হয়েছে a larval vacuolated cell, মানে ভ্যাকুয়াল যুক্ত কোষ থেকে এটা তৈরি হতে হবে। হ্যাঁ, তো এখানেও কোষের গঠনে পার্থক্য আছে buccal diverticulum এর সাথে। The buccal diverticulum has no enclosing sheath. বাক্কাল ডাইভার্টিকুলামের এনক্লোজ মানে উপরে ঢাকার মতো কোনো পর্দা থাকে না, শীত থাকে না। হ্যাঁ, শীত মানে উপরে আবরণ, কিন্তু নটোকর্ডে কিন্তু তা থাকে। দ্য বাক্কাল ডাইভার্টিকুলাম লাইজ ভেন্ট্রাল টু দ্য ডরসাল ব্লাড ভেসেল, বা বাক্কাল ডাইভার্টিকুলামটা ডরসাল ব্লাড ভেসেলের ভেন্ট্রালি অবস্থান করে, নিচের দিকে অবস্থান করে। কিন্তু নটোকর্ডটা কোথায় অবস্থান করে বলা হয়েছে, ডরসাল ব্লাড ভেসেলের অবশ্যই তোমার ডরসালে উপরে অবস্থান করে। ঠিক আছে, the buccal diverticulum is small and confined to the proboscis. buccal diverticulum proboscis এর মধ্যে চলে যায়, এবং while the notochord extend for backwards. buccal diverticulumটা বের হয়ে সামনের দিকে চলে আসে, proboscis এর দিকে চলে আসে, কিন্তু নটোকর্ডটা আমরা জানি যে তৈরি হয়ে পিছনের দিকে যেতে থাকে। তাহলে দুইটার দুই রকম উদ্গত অংশ। There are certain resemblance between the nervous system of hemichordates and chordates. তো buccal diverticulum এর সাথে মিল এবং অমিল দুইটা আমরা পড়লাম। আমরা পড়ছি যে কর্ডেটের সাথে হেমিকর্ডেটের কি সাদৃশ্য আছে কি বৈসাদৃশ্য আছে সেটা নিয়ে, হ্যাঁ, বা সম্বন্ধপরতা করছি। তো এখানে আমরা বাক্কাল ডাইভার্টিকুলাম সম্পর্কে বললাম। এবার আমরা বলবো হচ্ছে কি কি মিল আছে হেমিকর্ডেটা এবং কর্ডেটার মাঝে। বলা হয়েছে নার্ভাস সিস্টেমে কিছুটা মিল আছে, কিন্তু তারপরেও দেখো, ফর্মেশন অফ দ্য ডরসাল নার্ভ কর্ড ফ্রম দ্য ডরসাল এপিডার্মিস এন্ড হলো collar cord from often as a neuropore and is comparable with the neural cord of vertebrates. বলা হয়েছে একটা কলার কর্ড, যে ওর যে কলার থাকে প্রোবোসিসের পরের অংশ, সেই কলারটা কি করে নিউরোপোরের সাথে যোগাযোগ রক্ষা করে। এটা আমরা 14 নম্বর ক্লাসে মেলানোগ্লোসাসের অঙ্গ সংস্থানে আমরা পড়েছিলাম। হ্যাঁ, কিন্তু নিউরাল কর্ড যে থাকে, হ্যাঁ, যে নিউরোসিলের সাথে বা নিউরোপোরের সাথে যোগাযোগ রক্ষা করে কলার অংশটা, সেখান থেকে বলা হয়েছে যে এটাও কিন্তু যে কোষের থাকে, সেটাও কিন্তু মাঝখানে কি থাকে, নিউরাল একটা কি পোর থাকে। হ্যাঁ, সেটার সাথে তোমার নটোকর্ডটা কি বা ভার্টিব্রি গুলি, কশেরুকা গুলি কি একজনের সাথে আরেকজনের যোগাযোগ রক্ষা করে, সেদিক দিয়ে কিছু মিল আছে, কিন্তু আসলে খুব বেশি মিল এখানে আমরা দেখতে পাই না। তারপরে তুমি আসো, the chief link between the hemichordate and chordate lies in the pharynx and its gill cleft. বলা হয়েছে সবচেয়ে বড় লিংক বা সবচেয়ে বড় যোগাযোগ বা সাদৃশ্য তোমার ফ্যারিংসে, গলবিল এবং এদের মধ্যে যে গলবিলীয় যে ফুলকারন্ধ্র থাকে সেটার উপরে। The details of the bronchial apparatus having tongue bar.
M-shaped skeletal rod and synapticula are exactly like those of Amphioxus. বলছে Amphioxus অর্থাৎ ব্রাঙ্কিওস্টোমা, যেমন কর্ডেটের যে তিনটে উপপর্ব ইউরোকর্ডেটা, সাফালোকর্ডেটা, ভার্টিব্রাটা, তো এখানে তোমার সাফালোকর্ডেটার অন্তর্ভুক্ত প্রাণী যেমন Amphioxus, যেটাকে আমরা ব্রাঙ্কিওস্টোমা বলছি, ওই সাধারণ নাম Amphioxus, সেটার সাথে বলা হয়েছে যে টাংবার যে থাকে M-shaped skeletal rod like, সেটার ওদের কি থাকে, নটোকর্ড থাকে। হ্যাঁ, তো এই নটোকর্ড যে থাকে সেটা কেমন থাকে, নটোকর্ডটা আমরা পড়েছি যে ওর গলবিলে চার ধারে ছোট ছোট ছিদ্র হিসেবে থাকে, তাই না? তো এখানে বলা হয়েছে যে ব্রাঙ্কিয়াল অ্যাপারেচার, ছোট ছোট ফুলকারন্ধ্র থাকে, যেটা এখানেও কিন্তু ছোট ছোট ফুলকারন্ধ্র বা গিল মানে চেরা অবস্থায় থাকে, তো সেদিক থেকে কিছুটা মিল আছে। বাট দ্য এন্ডোস্টাইল এন্ড এপিব্রাঙ্কিয়াল, কিন্তু ব্রাঙ্কিওস্টোমায় বা অ্যামফিওক্সাসে যে এন্ডোস্টাইল থাকে এবং এপিব্রাঙ্কিয়াল গ্রুপ থাকে, সেটা কিন্তু আমরা হেমিকর্ডাটার মাঝে দেখতে পাই না। তো অবশ্যই এদেরকে কি একসাথে ফেলা যাচ্ছে না, কর্ডেট ক্যান নট ডিনাইড, মানে এটাকে একসাথে রাখার কোনো যৌক্তিকতাই নেই, অর্থাৎ হেমিকর্ডাটাকে কর্ডেটের গ্রুপে ফেলা যাচ্ছে না। The main difference are chordate do not have the body and coelomic regions corresponding of those of hemichordate. বলা হয়েছে যে ওদের যেরকম ভাগ ভাগ করা থাকে সিলমটা, হ্যাঁ, সিলোমিক রিজিয়ন গুলা, chordate do not have the body and coelomic region corresponding of those of hemichordate. chordate এবং hemichordate এর মাঝে সিলোমের যে ভাগটা সেটার সাথে আসলে মিল নাই বিভিন্ন অঙ্গ অনুসারে। The circulatory nervous system of অর্থাৎ রক্ত সংবহনতন্ত্র এবং স্নায়ুতন্ত্র হেমিকর্ডাটার মধ্যে যে থাকে সেটা অবশ্যই তোমার নন কর্ডেটের মতো, হ্যাঁ, সেটা কর্ডেটের সাথে আসলে মিল নেই, এবং there is no post anal tail on hemichordate. হেমিকর্ডেটের কর্ডেটের যে বৈশিষ্ট্য যে টেইল থাকবে, হ্যাঁ, কিন্তু হেমিকর্ডেটে কোনো টেইল নাই। কর্ডেটস আর মেটামেরিক্যালি সেগমেন্টেড অ্যানিমেল। কর্ডেটের প্রত্যেকটা অঙ্গ কিন্তু, হ্যাঁ, গর্ভাবস্থায় অথবা জরায়ুতে থাকা অবস্থায় কর্ডেটের প্রত্যেকটা অঙ্গ সেটা কি হয়, বা যে ডিম পারুক যাই করুক, হ্যাঁ, কর্ডেটের যে আমরা জানি যে মাছ আছে, অ্যামফিবিয়া আছে, রেপটাইল আছে, অ্যাফিস আছে, ম্যামাল আছে, তো সব প্রাণীদের মানে ভ্রূণ পর্যবেক্ষণ করলে, ভ্রূণের যে বিকাশ সেটা পর্যবেক্ষণ করলে দেখা যায় যে এক একটা অঙ্গ এক একটা অংশ থেকে তৈরি হচ্ছে এবং এটা সেগমেন্ট অনুসারে, হ্যাঁ, কিন্তু হেমিকর্ডাটাতে এই ধরনের কোনো কিছু নাই। টোটাল অ্যাবসেন্স অফ সেগমেন্টেশন ইন হেমিকর্ডেট, কোনো মানে একদমই তোমার সেগমেন্টেশন আমরা হেমিকর্ডাটায় দেখতে পাই না। ওকে, অ্যাফিনিটিস অফ এনিলিডা, এনিলিডার সাথে কি কি মিল আছে, রিজেম্বলেন্স দেখো। দ্য জেনারেল বডি ফর্ম এন্ড বুরোইং, যেমন ওদের দেহটা লম্বা নলাকার এবং গর্ত করে সে যায়, সেই দিক থেকে এদের কি আছে, মিল আছে, এবং এনাস দিয়ে যে এরা কি বলে মাঠ, কাদা অথবা কাদামাটি, বালি এটা বের করে দেয়, সেটার দিক থেকে এনিলিডার সাথে ওর মিল আছে। Okay, the vascular system of most chordates as like an annelid, মানে vascular system, এদের blood vascular system এর কথা বলেছে যে হেমিকর্ডেটের সাথে annelid-এর অনেক মিল পাওয়া যায়, following anteriorly in the dorsal vessel এবং posteriorly in the ventral vessel। এভাবে যেভাবে annelid-এ থাকে এরকম তোমার dorsal vessel আর ventral vessel annelid-এর বিস্তৃতির সাথে annelid-এর কি সাথে তোমার হেমিকর্ডেটের মিল আছে। দ্য হেমিকর্ডেট টর্নারিয়াল লার্ভা অ্যাপিয়ার্স, বলা হয়েছে হেমিকর্ডেটে টর্নারিয়াল লার্ভা থাকে, আমরা বলেছি কিন্তু কিছুটা লাটিম আকৃতির, একটু লম্বা টাইপের, আর এনিলিডার যে ট্রোকোফোর লার্ভা থাকে সেটা একদমই কি লাটিমের মতো, ঠিক আছে। ডিফারেন্স কি কি ডিফারেন্স থাকে, অনেক ডিফারেন্স, তাই না? তো গিল সিল্ট আর অ্যাবসেন্ট ইন এনিলিডা, এনিলিডা গিল সিল্ট নাই, তারপরে তোমার জনন পাখনা নাই এনিলিডের, পেয়ার্ড নার্ভ কর্ড এনিলিডে নাই, ঠিক আছে। লার্ভার মধ্যে অনেক বেশি পার্থক্য, যেমন নেফ্রিডিয়া ট্রোকোফোর লার্ভায় থাকে, এনিলিডে ট্রোকোফোর লার্ভায় থাকে, টর্নারিয়াল লার্ভায় থাকে না। তারপরে প্রিওরাল সিলম, এটা তোমার ট্রোকোফোর লার্ভায় থাকে না, কিন্তু হেমিকর্ডাটাল লার্ভা টর্নারিয়াল লার্ভায় থাকে। তারপরে ব্লাস্টোপোর বিকামস দ্য মাউথ, বলা হয়েছে যে ট্রোকোফোর লার্ভায় মানে ক্লিভেজ চলাকালে ব্লাস্টোপোরটা ট্রোকোফোর লার্ভায় মাউথ হিসেবে আমরা দেখতে পাই, কিন্তু টর্নারিয়াল লার্ভায় আমরা অ্যানাস হিসেবে দেখতে পাই। অ্যাফিনিটিস অফ ইকেনোডার্মাটা,
তো ইকানোডার্মাটার সাথে ওদের কি কি মানে সম্বন্ধপরতা কেমন সম্বন্ধপরতা সেটা আমরা পড়ি। The adult hemichordate and adult echinoderm has so different that বলা হয়েছে যে ইকানোডার্মের অ্যাডাল্ট দশা আর হেমিকর্ডেটের অ্যাডাল্ট দশার মধ্যে যদি আমরা দেখি আসলে কোনো মিলই এখানে নাই। হ্যাঁ, the only anatomical similarity between them is their nervous system, শুধু নার্ভাস সিস্টেমে কিছুটা মিল আছে। হ্যাঁ, যেটা এমবেডিং অর্থাৎ এপিডার্মিসের নিচে, ত্বকের নিচেই থাকে, আমাদের ত্বকের নিচে নার্ভাস সিস্টেমের স্নায়ুগুলি থাকে, বাট দ্যার ইজ এ স্ট্রং অ্যাফিনিটি, কিন্তু খুব ভালো সম্বন্ধপরতা আছে বিটুইন দ্য টু ফাইলা অর এমব্রায়োলজিক্যাল এভিডেন্স। কিন্তু এটা যখন এমব্রায়োলজিক্যাল এভিডেন্স অর্থাৎ ভ্রূণ অবস্থায় অর্থাৎ ক্লিভেজ চলাকালে ভ্রূণ দশা যখন পার করছে, তখন এই দুইটার মধ্যে একেনোডার্মাটা এবং হেমিকর্ডাটা প্রাণীদের মধ্যে অনেক বেশি মিল দেখা যায়। যেমন দেখো, the method of formation of gastrula and the xylem একই রকম, অর্থাৎ গ্যাস্ট্রুলা এবং xylem তৈরি হওয়ার মাঝে দুইটারই একই রকম পন্থা অবলম্বন হয়। এবং for years the tornarial larva was considered to be the larva of echinoderm, এবং এই জন্যই বিজ্ঞানীরা প্রথমে ভুল করেছিলেন যে টর্নারিয়াল লার্ভাকে ইকানোডার্মের লার্ভা হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। The tornarial larva shows a very striking resemblance with the অরিকুলারিয়াল লার্ভা। তারপরে টর্নারিয়াল লার্ভা কিন্তু অরিকুলারিয়াল লার্ভার সাথে খুব বেশি মিল দেখায়, এবং অ্যাস্টোরাইড অর্থাৎ আমরা যে স্টারফিশ পড়েছি অ্যাস্ট্রোপ্যাকটেন, সেটার বাইপিনারিয়াল লার্ভার সাথেও খুব বেশি মিল দেখায়। তো এখানে এইটুকু আমরা পড়ে আসলাম মোটামুটি কথা। তারপরে সাদৃশ্য একদম পয়েন্ট করে, the silated band is identical for and follows the same occurs in the tornari and the auricular bipinnaria. Bipinnaria অর্থাৎ আমরা দেখেছি silated band থাকে, এখানেও থাকে। হ্যাঁ, তারপরে তোমার টেলোটর্ক, আইক, স্পট, টর্নারিয়া লার্ভা, টর্নারিয়া আর অ্যাবসেন্ট ইন ইকানোডার্ম লার্ভা। তো দা এলিমেন্টারি ক্যানাল অর্থাৎ পৌষ্টিকতন্ত্র সাথে মিল আছে, এবং ফোরগাট, স্টোমাক এন্ড ইন্টেস্টাইন অর্থাৎ সামনের অঞ্চল, মুখগহ্বর অঞ্চল, তারপরে স্টোমাক এবং তোমার ইন্টেস্টাইন, এই তিনটা অংশে বিভক্ত হেমিকর্ডাটা এবং কর্ডাটা উভয়ই। ইন বোথ গ্রুপস অফ ব্লাস্টোপোর বিকামস লার্ভাল অ্যানাস, দুইটারই তোমার ব্লাস্টোপোরটা অ্যানাস হিসেবে আমরা পরবর্তীতে পরিণত প্রাণীতে দেখতে পাই। দ্য ক্লিভেজ এন্ড গ্যাস্ট্রুলেশন, এদের মাঝেও কি আছে, মিল আছে। তারপরে দেখো তোমাদের the greatest and the most convincing resemblance lies in the method of formation and arrangement of coelomic cavity. Coelomic cavity এর মাঝেও মিল আছে। Moreover, the proboscis, coelom and collar coelom of hemichordata open to the exterior by pores and hydroporic canal as does the hydrocele in echinoderm. তো hydroporic canal হিসেবে এটা দেখা যায়, কিন্তু সেটা আবার মিল আছে তোমার ইকানোডার্মাটা পড়বে হাইড্রোসিলের সাথে, ঠিক আছে। তারপরে হার্ড ভেসিকেল এখানে তোমার এদের সাথে তোমার মেটাপোরিক ভেসিকেল, দেখো হার্ড ভেসিকেল যে থাকে, তো আমরা মেটাপোরিক ভেসিকেল, ম্যাট্রিপোরাইট আমরা পড়েছি দুইটা বাহুর মাঝখানে। তো হার্ড ভেসিকেলের সাথে হেমিকর্ডাটার ম্যাট্রিপোরিক ভেসিকেলের সাথে কি মিল পাওয়া যায় বা তুলনা করা হয়েছে। আই স্পট তোমার বাইপিনারিয়াল লার্ভাতে আমরা দেখতে পাই না, কিন্তু টর্নারিয়াল লার্ভাতে আমরা দেখতে পাই। The apical plate and talotorch are absent in bipinnaria. Bipinnaria লার্ভাতে apical plate এবং talotorch থাকে না। Protocele is paired in echinoderms. বলা হয়েছে যে প্রোটোসিলটা এখানে পেয়ারে থাকে, অর্থাৎ ইকানোডার্মের মধ্যে প্রোটোসিল দুটো থাকে, কিন্তু টর্নারিয়াল লার্ভাতে একটা থাকে। তো এগুলি বিবেচনা করে দেখা যায় যে আসলে ইকানোডার্মের মধ্যে টর্নারিয়াল লার্ভাকে আসলে ফেলা যায়নি। তো কনক্লুশন দেখো, the above affinities have led to the conclusion, এই সব কিছু বিবেচনা করে ইকানোডার্ম, হেমিকর্ডেট and chordates have arisen from a common ancestral stock. তারা একই পুরাতন একটা অ্যানসেস্ট্রাল পুরনো একটা শাখা থেকে তারা আসছে, ডাইপ্লিউরাল লার্ভা, সেটা হচ্ছে ডাইপ্লিউরাল লার্ভা। The echinoderms divided greatly from the ancestral stock. ইকানোডার্মটা একদম তোমার পুরাতন শাখা থেকে দূরে সরে গেছে এবং সেটা ব্লাইন্ড হয়ে গেছে, সেটা থেকে আর কেউ বের হয়নি। কারণ আমরা জানি যে এদের যে পঞ্চরীয় প্রতিসমতা, হ্যাঁ, সেটার জন্য সেখান থেকে আর কোনো
শাখার উদ্ভব আমরা হতে দেখিনি, কিন্তু এখানে হেমিকর্ডাটা, কর্ডাটার এগুলা শাখা আছে, এটা আমরা জানি। পরবর্তীতে এই সবকিছু বিবেচনা করে বিভিন্ন পর্বের সাথে সাদৃশ্য বৈসাদৃশ্য তুলনা করে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনীত হলেন যে আসলে এদের উৎপত্তি একই পুরাতন একটা শাখা থেকে হলেও হেমিকর্ডেট এবং কর্ডেটের মাঝে অনেক বেশি পার্থক্য, এবং কোনোভাবেই হেমিকর্ডেটকে কর্ডেটের মাঝে অন্তর্ভুক্ত করা যায় না। ওকে, তো এখানে তোমাদের আজকে দেখো আমরা রেফারেন্স দিয়ে আমরা শেষ করব। দেখো রেফারেন্স আমরা আবার বলছি যে বিজ্ঞানের নামের প্রথম অংশ শেষে যাবে, শেষের অংশ প্রথমে যাবে। যেই বইয়ের সাহায্য নিয়েছো, যে সেই মানে লেখকের নাম তো আমরা বললাম, প্রথম নাম শেষে যাবে, শেষের নাম প্রথমে যাবে, সেটা সাল লিখবা, বইয়ের নাম লিখবা, নিচে অবশ্যই আন্ডারলাইন করবা, এবং পাবলিকেশনের নাম লিখবা, কোন এলাকার কোন দেশের সেটা লিখবা, এবং পেজ নম্বর অবশ্যই। হ্যাঁ, তারপরে দেখো খুব সুন্দর একটা ছবি না, এটা এটা কি তোমরা জানো? এটা টর্নারিয়া লার্ভা, খুবই সুন্দর না? পানির মধ্যে টর্নারিয়া লার্ভা, দেখো খুবই সুন্দর। এর যে বড় বড় সিলিয়া, টেলোটর্কটা এখানে দেখাচ্ছে না? তো এই পর্যন্ত আজকে অনেক বেশি ক্লাস নিয়ে ফেলছি, সময় পার হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, এবং আমার প্রিয় স্টুডেন্টরা, তোমরা যে যেখানে থাকো, আমার ক্লাসগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই যে কষ্টটা সেটা সার্থক হবে। তোমরা যদি উপকৃত হও, আমার জন্য দোয়া করবো, আমার ফ্যামিলির জন্য করবো, আমিও তোমাদের জন্য দোয়া করি। ইনশাল্লাহ তোমাদের সামনে পরীক্ষা, তোমরা ভালোভাবে অ্যাটেন্ড করো। আর জাতীয় বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ আমার পক্ষ থেকে, আমার অনার্স ফার্স্ট ইয়ারের সকল স্টুডেন্টের, বাংলাদেশের সকল কলেজের সকল স্টুডেন্টের পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।